সাসপেন্সের জগতে আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠান সোর্স অফ সাসপেন্স। আজকের গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট অনুরোধ, আমাদের দ্বিতীয় চ্যানেল অর্থাৎ মিশন স্টোরি টেলিংকে সাবস্ক্রাইব করে রাখুন, লিংক রইল ডেসক্রিপশনে। আজ আপনারা শুনবেন প্রখ্যাত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ তান্ত্রিকের একটি ফ্যান ফিকশন গল্প, তারানাথ তান্ত্রিক ও তমপিশাচের বিভীষিকা। গল্পের লেখক সোমনাথ অধিকারী, গল্প পাঠে রয়েছে শুভজিৎ, গল্পের নির্দেশনায় ও সূত্রধার আমি ব্রহ্মা। শুরু হচ্ছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও তমপিশাচের বিভীষিকা। তারানাথের মডেলের বাড়িতে দীর্ঘদিন ধরে তার মুখে তার জীবনের নানান অভিজ্ঞতা শুনতে শুনতে আমি আর কিশোরীও যেন রীতিমতো তন্ত্র বিষয়ে বেশ জ্ঞানী হয়ে উঠেছি। তন্ত্রের নানান ব্যাখ্যা ও ক্রিয়াবিধি তারানাথ তার গল্পের মাধ্যমে যেভাবে ব্যাখ্যা করেন, তাতে সেগুলি যেন মাথায় গেঁথে যায়। এইসব বিষয়েই সেদিন কফিসের পর কিশোরীর বাড়িতে চা খেতে খেতে আলোচনা করছি। আজ শনিবার, তাই অফিসের হাফ ছুটির পর কিশোরীর বাড়িতে গরম চা আর কিশোরীদের পাড়ার সেই বিখ্যাত ফুলকপির সিঙ্গাড়া সহযোগে গল্প চলছিল। কিশোরীর স্ত্রী তার ছেলেকে নিয়ে বাপের বাড়ি গেছেন, তাই স্বভাবতই আমাদের আড্ডার বহরটা যেন একটু বেড়েই চলেছিল। সেই আড্ডায় ইন্ধন যোগাচ্ছিল বাইরের কালো মেঘের ঘনঘটা এবং এলোমেলো ঠান্ডা হাওয়া। এ যেন আড্ডার মোক্ষম পরিবেশ। আমিও কিশোরী গুটিসুটি মেরে আপাদ মস্তক ঢেকে বেশ জমিয়ে বসেছি। কলকাতা আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একে পৌষ মাসের প্রথম সপ্তাহ, তাতে আবার বৃষ্টির সম্ভাবনা। হাড় পর্যন্ত যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। কিন্তু তারানাথের গল্প ছাড়া কি আমাদের আড্ডা জমে? আমি বললাম, ভাই কিশোরী, তারানাথকে ছাড়া তন্ত্রমন্ত্র বিষয়ে আলোচনা যেন উলুবনে মুক্ত ছড়ানোর মতো। আমরা এই বিষয়ে কতটুকুই বা জানি বলো? কতটুকুই বা জ্ঞান আমাদের এ বিষয়ে? যা করেছি তা ওই তারানাথেরই দৌলতে। আমাদের আর কতটুকুই বা জ্ঞান আছে? মোটের ওপর তাকে ছাড়া এ বিষয়ে আলোচনা ছেলে মানুষই ছাড়া আর কিছুই নয়। কিশোরী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, একটা বিশেষ ব্যাপারে তারানাথের সাথে আমার দেখা করাটা ভীষণ জরুরি। বলা বাহুল্য, তার সাহায্যের ভীষণ প্রয়োজন আমার। আমি হেসে বললাম, তোমার মতো লোকের মুখে তন্ত্রের ব্যাপারে এত গভীর পর্যালোচনা আমাকে ভীষণ ভাবিয়ে তুলছে ভাই কিশোরী। তারানাথের গল্পের অধিকাংশই তো তোমার কাছে তার কল্পনাপ্রবণ মস্তিষ্কের একটা আবেগঘন ব্যাখ্যা ছাড়া আর কিছুই না। কিশোরী বলল, হ্যাঁ, সেটা আমার প্রথম প্রথম মনে হতো। তাই তো গল্প বলার সময় বা গল্পের মাঝে আমি সংশয় প্রকাশ করতাম। তাতে কিন্তু ঠাকুরমশাই রেগেই যেতেন। কিন্তু জানো ভাই বিভূতি, আজ কিন্তু আমার মনে সেসব সংশয় এতটুকুও নেই। বলা বাহুল্য, আমার কিন্তু এখন মনে হয় যে তারানাথ বোধহয় সত্যি তন্ত্র সাধনার বিষয়ে অনেক জ্ঞান অর্জন করেছেন। কারণ শুধুমাত্র বই পড়ে এত পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা চারটিখানি ব্যাপার নয়। আমি বললাম, সে না হয় বুঝলাম, কিন্তু তুমি কি বিষয়ে তারানাথের সঙ্গে দেখা করতে চাইছো এবং তার সাহায্যেরই বা তোমার প্রয়োজন কেন, সেই বিষয়টা এখন বলো দেখি। দেখলাম কিশোরী এক দৃষ্টে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। তার চোখে মুখে কেমন একটা চিন্তা ও ভয় মিশ্রিত ছায়া। পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে তাকে দিতে সে মাথা নেড়ে না করলো। কিশোরীর সিগারেটে অরুচি, এই ব্যাপারটা মেনে নিতে যথেষ্ট কষ্ট হচ্ছিল। আমি বললাম, তা সিগারেট না হয় নাই বা খেলে, কিন্তু হঠাৎ চুপ করে গেলে কেন ভাই?
ব্যাপার কি হে কিশোরী? কিশোরী বলল, হ্যাঁ, সব বলবো তোমায়। তার আগে একটা চিঠি পড়ো তো। আমার একমাত্র ছেলের চিঠি। আজ সকালে বাড়ির চিঠি বাক্স থেকে পেয়েছি। এখন আমার পকেটেই আছে। অফিস যাবার আগে চিঠিটা আমি পাই। এই বলে কিশোরী হলুদ পোস্ট কার্ডে লেখা একটা চিঠি আমাকে তার জামার পকেট থেকে বার করে পড়তে দিল। চিঠিটা হাতে নিয়ে চিঠির উপর চোখ রাখলাম। মুক্তোর মতো হাতের লেখা চিঠির প্রেরকের। সত্যিই মুগ্ধ হতে হয়। প্রেরকের নাম ঠিকানার জায়গায় লেখা আছে শ্রীমান নকুল চন্দ্র বন্দ্যোপাধ্যায়, গ্রাম ডোমারদাড়ি, পুলিশ স্টেশন ভূপতিনগর, জেলা পূর্ব মেদিনীপুর। চিঠিটা পড়তে গিয়ে দেখলাম সেটার কোনো ডাক টিকিট নেই, অথচ কিশোরীর দরজার কাছে চিঠি বাক্স থেকে কিশোরী এটি পেয়েছে। এখন প্রশ্ন হলো, চিঠিটা ডাক টিকিট ছাড়া কি করে এই বাক্সে এলো? কিশোরীকে জিজ্ঞাসা করতে সেও এর যথাযথ উত্তর দিতে পারল না। সেও বেশ একটু অবাকই হয়েছে। চিঠিটা পড়তে গিয়ে দেখলাম খুব সংক্ষেপে অথচ কথাগুলি গুছিয়ে লেখা। হাতের লেখা সুন্দর হলেও লক্ষ্য করলাম প্রতিটি অক্ষরে যেন একটু কাঁপা কাঁপা। অর্থাৎ বলা বাহুল্য, চিন্তা ও ভয়ের একটা স্পষ্ট ছাপ আছে প্রতিটি অক্ষরে। নিশ্চয়ই এটা কেউ কাঁপা কাঁপা হাতে লিখেছেন। কিশোরীকে জিজ্ঞাসা করতে এসে বলল, তুমি ঠিকই ধরেছ। পুরো চিঠিটা পড়লে আসল ব্যাপারটা জানতে পারবে। আমি চিঠি পড়তে শুরু করলাম। শ্রীচরণ কমলেশু দাদা, সবিনয় নিবেদন, সর্বপ্রথমে আমার প্রণাম নিও। বৌদিকেও আমার প্রণাম দিও। আশা করি কুশল মঙ্গলে আছো। আমার ভাইপোটি কেমন আছে তাকে আমার ভালোবাসা দিও। এখানকার খবর বিশেষ ভালো নয় দাদা। আমরা খুব সংকটে আছি, তাই নির্দ্বিধায় তোমায় সবকিছু জানাচ্ছি। গত 2 মাস থেকে প্রতি শনিবার বারবেলার পর আমাদের গ্রামের আকাশ কালো মেঘে ঢেকে যাচ্ছে, এবং এই বারবেলার পর গ্রামের সব থেকে অল্প বয়সী ছেলে বা মেয়েদের মৃত্যু হচ্ছে। প্রথমে ব্যাপারটাকে সাধারণ একটা ঘটনাক্রম মনে হলেও যখন প্রতি সপ্তাহে এই ব্যাপারটা ঘটতে থাকে তখন এটাকে আর সাধারণ ঘটনা মনে করতে পারি না। কারণ যে ছেলে বা মেয়েগুলি মারা যাচ্ছে তারা প্রত্যেকেই নিরোগ, এবং মারা যাওয়ার পর ডাক্তারি পরীক্ষায়ও তাদের শরীরে রোগের কোনো চিহ্ন নেই। শুধু মারা যাওয়ার সময় তাদের মুখগুলি হাঁ হয়ে থাকে, আর মৃত্যুর পরেও সেই হাঁ মুখ বন্ধ করা যায় না। শনিবার কেটে গেলে, অর্থাৎ রাত 12টার পর রবিবার পড়লেই কিন্তু সেই কালো মেঘ কেটে যায়। অনেক শান্তি সত্যয়ন যজ্ঞ পূজা পাঠ করা হয়েছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। এমনকি আশ্চর্য কথা হলো, গ্রামের কোনো মানুষ গ্রামের বাইরে বেরোতেও পারছে না। যারা যারা গ্রামের বাইরে যাওয়ার চেষ্টা করছে তারা বিনা রোগেই অদ্ভুতভাবে বাড়ি ফিরে হঠাৎই মারা যাচ্ছে। আমাদের গ্রাম ছাড়া আশেপাশের অন্য কোনো গ্রামের আকাশে কিন্তু এরকম কালো মেঘ দেখা যাচ্ছে না। সেটা আমরা খোঁজ নিয়ে দেখেছি। আমরা খুব বিপদে আছি দাদা। ঘরে আমার এক ছেলে ও এক মেয়ে, দুজনেই অল্প বয়সী। শনিবার হলেই দরজা জানলা বন্ধ করে ছেলে মেয়ে দুটোকে বুকে করে নিয়ে বসে ভয়ে কাঁপতে থাকি। না জানি কখন ওদের পালা আসবে। কিছু লোক দিনের আলোয় শনিবার ছাড়া সপ্তাহের অন্য কোনো দিনেও গ্রামের বাইরে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু তারা প্রত্যেকেই এমন পঙ্গু হয়ে চলাফেরার ক্ষমতাটুকু হারিয়েছে। সমস্ত গ্রামে কেমন একটা হাহাকার ছেয়ে গেছে। ভয়ে দিনের বেলাতেও কেউ আর ঘরের বাইরে বেরোয় না। পথঘাট সব খাঁ খাঁ করছে, শেয়াল কুকুর রাস্তায় চড়ে বেড়ায়। তুমি একদিন কথায় কথায় আমাকে তোমার এক পরিচিত তান্ত্রিক ঠাকুরের কথা বলেছিলে। সম্ভবত ওনার নাম
তারানাথ তান্ত্রিক। সাথে তার তন্ত্র বিষয়ে জ্ঞানের কথাও আমাকে বলেছিলে। তোমার সাহায্যের আমার ভীষণ প্রয়োজন দাদা। তুমি ঠাকুর মশাইকে নিয়ে যত শীঘ্রই সম্ভব আমার বাড়ি এসে এই গ্রামকে বিপদমুক্ত করো। বাকি কথা এখানে এলেই বলবো। ধন্যবাদান্তে, তোমার ভাই নকুল। চিঠিটা পড়ে আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলাম। আজকের এই আধুনিক যুগে কলকাতার এই জনবহুল অঞ্চলে বসে আমার যেন ওই চিঠির কথাগুলো বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল এই যেন কোনো বিকারগ্রস্ত মানসিক রোগীর লেখা। কিন্তু পরে কিশোরী আমায় আশ্বস্ত করে বলল, দেখো ভাই বিভূতি, আমি জানি তুমি বিজ্ঞান মনস্ক আর যুক্তিবাদী। আমিও কিন্তু কুসংস্কারাচ্ছন্ন নই, কিন্তু এই জগতে সবকিছুর ব্যাখ্যা কি বিজ্ঞান আদৌ দিতে পারে? ঠাকুর মশাই কি আমাদের তবে সব কথা বানিয়ে বলেন? আর তাছাড়া একবার নয়, তিনি অনেকবার তার অলৌকিক ক্ষমতার প্রমাণ দিয়েছেন। সেই কারণেই আমার মতন একজন যুক্তিবাদী মানুষও কিন্তু ঠাকুর মশাইকে অনেক শ্রদ্ধা করে। আমি আর কোনো উত্তর দিতে পারলাম না। কিশোরী আবার বলল, এ জগতের কিছু রহস্য জানতে হলে অতীন্দ্রিয় জ্ঞানের প্রয়োজন, যেটা তোমার বা আমার কারোর মধ্যেই নেই। আমরা শুধু পারি কোনো অজ্ঞাত শক্তিকে যুক্তিবাদের আড়াল দিয়ে অস্বীকার করতে। তার গভীরতায় পৌঁছতে কি আমরা আদৌ পারি? আমি বললাম, তবে যিনি পারেন অর্থাৎ তারানাথ তান্ত্রিক, তার কাছেই যাওয়া যাক। কিশোরী বলল, হ্যাঁ, সে তো যেতেই হবে। এখন ঠাকুর মশাই তো আমাদের একমাত্র ভরসা। চলো তারানাথ ঠাকুরের কাছে যাওয়া যাক, তিনিই আমাদের পথ দেখাবেন। আমরা যখন মঠ লেনে তারানাথের বাড়ির গলির মুখটায় পৌঁছালাম, তখন বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে। কিশোরীর বাড়ি থেকে তারানাথের বাড়িতে রওনা দেওয়ার সময়ই আমরা কিশোরীর পাড়া থেকে বেশ কিছু ফুলকপির সিঙ্গাড়া এবং পানের দোকান থেকে একটা পাসিং সুইয়ের প্যাকেট কিনে নিলাম। তারানাথের বাড়ির কাছে পৌঁছতেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়ে গেল। পৌষ মাসের প্রথম সপ্তাহ, তাই রাস্তা দিয়ে আসার সময় বিভিন্ন রকম পিঠে পুলির গন্ধ আমাদের নাকে এসে পৌঁছতে লাগলো এবং সেই সুগন্ধ পৌষ মাসের শুভ সূচনা জানান দিচ্ছিল। দরজায় টোকা দিতেই তারানাথের মেয়ে চারি দরজা খুলল। আমাদের দেখেই তার মুখে একগাল হাসি। চারির হাসি মুখটি আমাকে আর কিশোরীকে একটা অদ্ভুত ভালো লাগা প্রদান করে। এত মমতাময়ী নিখাদ হাসি, যা কেবল একজন নারীর মমতাময়ী মুখমণ্ডলে ফুটে ওঠা সম্ভব। চারি আমাদের দেখে এক গাল হেসে বলল, আরে কাকা বাবুরা যে, এত দিন পর মনে পড়লো আমাদের। এই পথ তো আজকাল ভুলেই গেছেন। কিশোরী বলল, না গো, আসলে গত কয়েক মাস ধরে অফিস আর বাড়ি মিলিয়ে এত কাজের চাপ, তাই এদিকটা আশাই হয়ে ওঠেনি। না হলে ঠাকুর মশাইয়ের গল্প শুনতে কি আর আমরা সপ্তাহে একটা দিনও বার করতে পারি না? আমাদের তো গল্প শোনার লোক তুমি জানোই মা। চারি বলল, হ্যাঁ, তা তো জানি কাকু। সেই ছোট্ট বয়স থেকে আপনাদের দেখেছি। প্রতি সপ্তাহে অন্তত একদিন তো আপনারা আসতেনই। আমি আজ 15 দিন হলো বাবার কাছে এসেছি, কিন্তু এর মধ্যে একবারও আপনাদের দেখিনি, তাই বললাম। 2 বছর হলো তারানাথের মেয়ে চারির বিয়ে হয়েছে। ছোট্ট বয়স থেকে আমরা চারিকে দেখছি। ও যখন ছোট ছিল, আমরা এই বাড়িতে এলেই ওর জন্য রং বেরঙের চুল বাঁধার ফিতে, পুতুল ইত্যাদি নিয়ে আসতাম। আজ সেই চারি বিয়ে করে সংসারী হয়েছে। মিষ্টি দেখতে হয়েছে চারিকে। চোখে মুখে কি মমতা, আর হবেই না বা কেন? তারানাথের মেয়ে বলে কথা। কত দেবদেবীর আশীর্বাদ পুষ্ট এই তারানাথ। ঘরের ভেতর থেকে তারানাথের গলা শুনতে পেলুম। তিনি বলছেন, কে রে চারিমা, কাদের সঙ্গে কথা বলছিস? চারি বলল, বাবা, কাকা বাবুরা এসেছেন।
তারানাথ উত্তেজিত হয়ে বললেন, আরে আরে আরে, কি সৌভাগ্য আমার! তোমরা যে এসো এসো। আজকাল আমরা এলে তারানাথ বেশ খুশি হন। আজ তার খুশির আরো একটি কারণ হলো তার মেয়ে চারি। আসলে জীবনের শেষ বেলায় চরম একাকিত্ব তারানাথের গল্পে বারবার প্রকাশ পায়। কলকাতার এই মঠ লেনের এই নির্জন গলিটিতে পুরনো কিছু পাণ্ডুলিপি আর কিছু টুকরো স্মৃতি ছাড়া এই বৃদ্ধ লোকটার একাকিত্বের সঙ্গী হয়ে বিশেষ কেউ যে আর নেই। তাই বলা বাহুল্য, তারানাথ আমাদের সহচর্য একান্তভাবে কামনা করেন। তারানাথ বললেন, এই বুড়োর কথা মনে পড়ল তাহলে। কিশোরী হেসে বলল, ঠাকুরমশাই, আপনাকে যে বুড়ো বলে সে কিন্তু বুড়োর সংজ্ঞাটাই জানে না। আপনার শারীরিক গঠন এখনো জোয়ান ছেলেদের হার মানিয়ে দেবে। তারানাথ হেসে বলল, না হে কিশোরী, সময়ের একটা বিশেষ ছন্দ আছে, আর সেই ছন্দের সঙ্গেই এক সূত্রে বাঁধা আমাদের হৃদযন্ত্রের ছন্দ। হাত দিয়ে অনুভব করলেই দেখতে পাবে ঈশ্বর হৃদয়ের ছন্দকেও সময়ের ছন্দের সাথে জুড়ে দিয়েছেন। সময়ের বশ্যতা আমাদের স্বীকার করতেই হয়। সময় এগিয়ে চলে, বয়সও তার সাথে সাথেই বাড়ে। এটাই তো জগতের নিয়ম। কিছু সাধুজন আছেন যারা তাদের ক্ষমতার দ্বারা নিজেদেরকে বহুদিন বাঁচিয়ে রাখেন। তবে সেসব সম্ভব হয় অজাগতিক কিছু শক্তির দ্বারা। তবে তাদেরও একদিন এই সংসার ছেড়ে চলে যেতে হয়। এমনকি দেবদেবীরাও যখন পৃথিবীতে বিভিন্ন রূপে অবতরণ করেছেন, সময় হলে তাদেরকেও সংসারের মায়া ত্যাগ করে পরমেশ্বরের কাছে আবার চলে যেতে হয়েছে। সংসার সাগরে ঝাঁপ দিলে তোমাকে চিন্তা ও রিপু নামক সাঁতার তো কাটতেই হবে। আর সাঁতার কাটলে তোমাকে ধীরে ধীরে ক্লান্তি ও জরারূপী বৃদ্ধাবস্থার সম্মুখীন হতেই হবে। আমাকেও হচ্ছে। তারানাথের ব্যাখ্যা সত্যি অতুলনীয়। টিপটিপ বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি, তারানাথ ও কিশোরী জড়সড় হয়ে বেশ জাঁকিয়ে বসেছি। তারানাথের রান্নাঘর থেকে পিঠে পুলির সুগন্ধ ভেসে আসছে। জিজ্ঞাসা করতে তিনি বললেন, চারি মাছ, দুধ পুলি আর পাটি সাপটা তৈরি করেছে। তো ভালো দিনেই তোমরা এসেছো। কিশোরী বলল, সেসব হবেক্ষণ ঠাকুরমশাই, আগে আপনার সাথে একটা জরুরি পরামর্শ করার আছে। কথাটা বলি তাহলে শুনুন। ব্যাপারটা আমার ভাইকে নিয়ে। মামাতো ভাই, পূর্ব মেদিনীপুরে তার বাস। সম্প্রতি আমার ভাইয়ের ভীষণ বিপদ এবং আমরা আপনার কাছে সাহায্য প্রার্থী। এতক্ষণে চারি আমাদের জন্য চা ও প্লেটে করে সিঙ্গাড়া দিয়ে গেল। আমরা একটা করে তুলে তারানাথকে বললাম, আমরা খেয়ে এসেছি, বাকিগুলো আপনি খান। তারানাথ সিঙ্গাড়ায় একটা কামড় বসিয়ে কিশোরীকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার সেটা আমাকে একটু খুলে বলো তো। কিশোরী তার জামার পকেট থেকে হলুদ রঙের পোস্ট কার্ডটি বার করে তারানাথকে পড়তে দিল। তারানাথ কিছুক্ষণ নিস্তব্ধে চিঠিটা পাঠ করে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, পিশাচ। আমি আর কিশোরী প্রায় একসঙ্গেই বলে উঠলাম, তমপিশাচ কি আবার কি ঠাকুরমশাই? ঠাকুরমশাই? তারানাথ পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে তাতে অগ্নি সংযোগ করে বললেন,
তমপিশাচ সম্বন্ধে জানতে গেলে তোমাদের আগে পিশাচ সম্বন্ধে একটু জ্ঞান অর্জন করতে হবে। কথিত আছে প্রাচীন পুরাণ অনুযায়ী, কাশ্যপ ঋষির নাম অনুযায়ী কাশ্মীরের প্রাচীন নাম হয়। এনার সাথে পিশাচ জাতির লোক কাশ্মীরে আসেন। সমস্ত কাশ্মীরে ঋষি কাশ্যপ ও ওনার পুত্রদের রাজত্ব ছিল। কৈলাস পর্বতের আশপাশস্থ অঞ্চলে ভগবান শিবের নিয়ন্ত্রণ ছিল। এই অঞ্চলে দক্ষ রাজার সাম্রাজ্য ছিল। ভারতের উত্তর পশ্চিম সীমান্তের জাতিদের পিশাচ বলে মানা হতো। মূলত প্রদেশ ভেদেই বর্ণ, উচ্চারণ, ব্যাকরণ তথা শৈলীর দৃষ্টিতে প্রাকৃতিক অনেক ভেদ ছিল, যার মধ্যে প্রধান ছিল পূর্ব দেশের মাগধী এবং অর্ধমাগধী প্রাকৃত, উত্তর পশ্চিম প্রদেশের পৈশাচী প্রাকৃত তথা মধ্যপ্রদেশের শৈরাসিনী প্রাকৃত। মহাভারতে এদের দরদ দেশের নিবাসী বলা হয়েছে। এইভাবে পিশাচ এবং পিশাচিনীদের জন্ম হয়, যাদের সাধনারও প্রচলন আছে। এদের মধ্যে কর্ণ পিশাচিনী, কাম পিশাচিনী এবং তম পিশাচের উল্লেখ বিশেষভাবে করা হয়। তবে আরো অনেক ধরনের পিশাচ ও পিশাচিনী আছে। বিক্রমাদিত্যের ৩২ সিংহাসনের গল্প তো তোমরা জানোই। ওই সিংহাসনের ৩২টি পুতুলি পিশাচী ছিল। এদের মানুষের চেয়ে নিকৃষ্ট ও ইতর জনির মানা হয়। ব্রহ্মপুরাণেও এদের উল্লেখ আছে। এরা মূলত মানুষকে কষ্ট প্রদান করে নিজেদের কার্য সিদ্ধি করে নেয়। এরা মাঝের মধ্যে মানুষকে লোভাতুর করে তোলে, পরে সেই ব্যক্তি মৃত্যু লাভ করে। পিশাচ বিভিন্ন ভাবে মানুষকে পীড়া দিয়ে থাকে। এই পীড়ার লক্ষণ হলো ব্যক্তির নাওয়া খাওয়া ছেড়ে দেওয়া, মদ ও মাংসের প্রতি আসক্ত হয়ে পড়া, দিন রাত উভয় সময় নিদ্রা গ্রহণ করা, প্রচন্ড নোংরা ভাবে থাকা এবং সেই ব্যক্তির শরীর থেকে দুর্গন্ধ বেরোতে থাকে। এক সময় বিশেষে সেই ব্যক্তি অত্যাধিক কামাতুর হয়ে পড়ে। মুখে সর্বক্ষণ কটু কথা লেগেই থাকে। এই সময় সেই ব্যক্তি প্রচুর পরিমাণ খাবার খায় এবং একান্তে থাকতে পছন্দ করে। যে ব্যক্তির শরীরে পিশাচ প্রবেশ করে তার শরীর ছেড়ে এরা সহজে যায় না। কখনো কখনো মৃত্যুর পরেও সেই সূক্ষ্ম শরীরের থেকে এরা যায় না, যতক্ষণ না পর্যন্ত দাহ কার্য সম্পন্ন হচ্ছে। এরা বিভিন্ন রূপ ধারণ করতে পারে। তম পিশাচ হলো এদের মধ্যে অন্যতম। তম শব্দের অর্থ হলো অন্ধকার, অর্থাৎ এই পিশাচ অন্ধকারের পূজারী। এরা মূলত মানুষের শরীর থেকে আত্মা হনন করে নিজেদের ক্রমাগত শক্তিশালী করে তুলতে থাকে। অন্ধকার এরা ভালোবাসে এবং সৌরশক্তির আলো হলো এদের কাল। এরা যে ব্যক্তিকে গ্রাস করে তার শরীর তৈলযুক্ত ও চোখ নিষ্প্রভ হয়ে যায়। রাত্রিকালে এদের শক্তি বহুগুণ বেড়ে যায়। যে ব্যক্তিকে তমপিশাচ গ্রাস করে
তার মুখ থেকে কালো ধোঁয়া বেরোতে থাকে এবং এই কালো ধোঁয়ার সাথে তাদের প্রাণবায়ুও নির্গত হতে থাকে। এদের অপশক্তি আধ্যাত্মিক শুভ শক্তি দ্বারা সমাপ্ত করা যায়, এবং সেটা হতে হবে সেই অপশক্তির অন্তত 20% বেশি। এই বলে তারানাথ কিছুক্ষণ চুপ করে থাকলেন। আমিও কিশোরী এতক্ষণ এক মনে তারানাথের কথাগুলো আত্মস্থ করছিলাম। কিশোরী বলল, তাহলে ঠাকুরমশাই, এখন আমাদের কি করণীয়? তারানাথ বললেন, আমাদের আর সময় নষ্ট করলে চলবে না। যত শীঘ্র সম্ভব ঘটনাস্থলে পৌঁছানো উচিত। দেরি করলে বিপদ ক্রমশই বাড়তে থাকবে। তমপিশাচের শক্তিও দিন প্রতিদিন বৃদ্ধি পাবে, আর তা যদি হয় তখন আমারও কিছু করার থাকবে না। দেখলাম কিশোরীকে বেশ চিন্তাগ্রস্ত দেখাচ্ছে। তারানাথ তাকে আশ্বস্ত করে বললেন, চিন্তা করো না কিশোরী, চিন্তা করো না। এখনো তমপিশাচের শক্তি তেমন বৃদ্ধিপ্রাপ্ত হয়নি। যদি হতো তবে গ্রামের একটি লোকও বেঁচে থাকতো না। তার শক্তি যখন চূড়ান্ত সীমায় পৌঁছায় তখন গ্রামে মড়ক লাগে। যে অঞ্চলের কালো ছায়া পড়ে সে অঞ্চল মানুষ, পশু পাখির পচা গলা দেহবশেষে ভরে ওঠে। এক নারকীয় ভয়াবহতা রূপ ধারণ করে সে স্থান। তবে সেটা হতে বেশ কিছুদিন সময় লাগে। তার আগে আমরা সেখানে পৌঁছে গ্রামকে বিপদমুক্ত করতে পারবো বলে আমি মনে করি। চিন্তা করো না, মহামায়া আদি শক্তির উপর বিশ্বাস রাখো। তিনি মঙ্গলময়ী, তিনি আমাদের নিশ্চয়ই পথ দেখাবেন। আমি কাল প্রভাতেই রওনা দিতে পারি, যদি তোমাদের অসুবিধা না থাকে। কিশোরী বলল, আমি সেখানে যাব বলে অফিসে পৌঁছে 7 দিনের ছুটির একটা দরখাস্ত জমা করেছি। ছুটি মঞ্জুরও হয়ে যাবে দিন 2-1-এর মধ্যে। অতএব আমার কোনো অসুবিধেই নেই। তাছাড়া আমার বউ বাচ্চাও তো 1 সপ্তাহ পর শ্বশুরবাড়ি থেকে ফিরবে। এখন যদি বিভূতির কোনো অসুবিধে না থাকে তবে আমরা কালই রওনা দিতে পারি। আমি বললাম, আমার সত্যিই অসুবিধা আছে। সোমবার অফিসে এর একটা জরুরি কাজ আছে এবং সেই জন্য আমাকে অফিসে যেতেই হবে। তোমরা কালই রওনা দাও। আমি সোমবার কাজ মিটিয়ে 2-1 দিনের ছুটি মঞ্জুর করিয়ে অফিস থেকে রওনা দেব। আমাকে ঠিকানাটা এবং পথ নির্দেশ এটা কাগজে লিখে দাও। তারানাথ বললেন, তুমি রওনা দেওয়ার আগে একবার আমার বাড়ি হয়ে যেও। চারিমার কাছে আমি একটি মন্ত্রপুত তাবিজ রেখে যাব। সেটা অবশ্যই ধারণ করে যেও, না হলে কিন্তু বিপদের সম্মুখীন হতেও পারো। কথাটা অবশ্যই মনে রাখবে। কথা মতো কিশোরী ও তারানাথ পরদিনই রওনা দিল। আমি রয়ে গিয়েছিলাম কলকাতাতে। এর পরের ঘটনা যতক্ষণ পর্যন্ত আমি অনুপস্থিত ছিলাম সবটাই তাদের কাছ থেকে শুনে পরে লিখি। আমার অবর্তমানে কিশোরী ও তারানাথ হাওড়া স্টেশন থেকে পূর্ব মেদিনীপুরগামী ট্রেনে রওনা দিয়েছিলেন। তারানাথ তার আগের দিন সারা রাত তার কাছে থাকা তন্ত্রমন্ত্রের বইয়ে পিশাচ সাধনার ব্যাপারে প্রচুর অধ্যয়ন করেছিলেন, কিন্তু তার কাছে রাখা অতি প্রাচীন পাণ্ডুলিপিগুলো প্রায় সবকটি পড়েও তিনি কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছিলেন না, কারণ ব্রহ্মপুরাণের অনেক তথ্যই তার অজ্ঞাত ছিল এবং সেই জন্য দরকার ছিল ব্রহ্মপুরাণের। যেটা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেটা হলো সপ্ত নদীর জল, আর সেই সপ্ত নদীর জল জোগাড় করা সহজ কাজ ছিল না। তাই তারানাথকে বেশ চিন্তিত দেখাচ্ছিল।
তারানাথের চিন্তার আরো অনেক কারণ ছিল, আর সেটা হলো তমোপিশাচকে আহ্বান করা কোনো সাধারণ কথা না। এক সর্বশক্তিমান সাধুই পারে সেটা করতে। সাধক এই সাধনায় সিদ্ধি লাভ করলে আমাদের এই ভুলুকের সমান্তরাল আরো এক লোকের প্রধান হয়ে ওঠেন। সেই সাধকের শক্তি তখন শত সহস্র গুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়। তমোপিশাচকে দমন করতে গেলে সাধককে এই ব্রহ্মাণ্ডের সমস্ত মহাশক্তিকে আহ্বান করতে হবে, এবং সেই অতি জাগতিক শুভ শক্তি উজ্জ্বল ঋণাত্মক শক্তি হয়ে তমোপিশাচের অন্ধকারময় অপশক্তিকে দমন করবে। কখনো কখনো তমোপিশাচকে আহ্বান করা সর্বশক্তিমান সাধকের পক্ষেও অসম্ভব হয়ে পড়ে, কারণ সাধককে 64 যোগিনীকে সন্তুষ্ট করতে হয়, আর তাছাড়া আহ্বান করতে হয় দেবী কুসুম মালিনী, যক্ষিণী, শঙ্কিনী, কাকিনী ও ডাকিনীর। আমাদের এই জগতের বাইরেও যে লক্ষ কোটি জগৎ বিদ্যমান আছে, তমোপিশাচ তার বহু জগতের নিয়ন্ত্রক। একমাত্র বৃহত্তন্ত্র গ্রন্থে এই সাধনার উল্লেখ আছে, ব্রহ্মপুরাণেও আছে। তারানাথ বললেন, আমি আমার গুরুর কাছে জানতে পেরেছিলাম এই ব্যাপারে। এই মহাবিশ্বে যে সমান্তরাল জগতে তমোপিশাচের আবির্ভাব ঘটে, সেখানে তারা সেই সমগ্র জগতের সমস্ত জীবন্ত শক্তির থেকে শক্তি শোষণ করে, এবং সেই মহাশক্তির এক অংশ সাধককে দান করে। তবে সে একটি অংশ কিন্তু সামান্য নয়, তার পরিমাণ এতই যে সেই শক্তির সাহায্যে নিজের ইচ্ছা মতো একটি সমান্তরাল জগৎ সৃষ্টি করতে পারে। এখন সেই সাধকের দৃষ্টি পড়েছে আমাদের জগতের উপর। এর প্রতিকার এত সহজভাবে সম্ভব নয়। আমি আপ্রাণ চেষ্টা করব এই বিপদ থেকে গ্রামকে মুক্তি দেওয়ার। দক্ষিণ কালিকা তন্ত্রে এক বিশেষ পূজা ও হোমের কথা লেখা আছে, যার সাহায্যে আহ্বান করতে হবে সকল বিশ্বের সকল শুভ শক্তির আধারকে। তিনি সকল রিপুকে দমন করে কালদণ্ডের সাহায্যে তাদের সঠিক পথে চালনা করবেন। তিনি আমার আরাধ্য মহাকাল ভৈরব। কিন্তু এই পুজোর জন্য প্রয়োজন পবিত্র সপ্ত নদীর জল। এর মধ্যে গঙ্গা, যমুনা আর সরস্বতীর জলই একসঙ্গে পাওয়া যাবে। ত্রিবেণী সঙ্গমে এলাহাবাদে নর্মদার জল আনতে হবে মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে, আর শিপ্রা নদীর জল পাওয়া যাবে মধ্যপ্রদেশের উজ্জয়নে। গোদাবরীর জল পাওয়া যাবে নাসিকে, আর কাবেরীর জল পাওয়া যাবে কর্ণাটকে। আর লাগবে 7 ঘাটের মাটি। সেই পুজো করতে হবে শুক্লা চতুর্দশী তিথিতে। সব শুনে কিশোরী বলল, আপনি কোনো চিন্তা করবেন না ঠাকুরমশাই, আমার বিশ্বস্ত 2 বন্ধুকে আমি আজই জল আনার জন্য পাঠিয়ে দিচ্ছি। জল নিয়ে 1 সপ্তাহের মধ্যে তারা ফিরে আসবে। ওদের যাতায়াত খরচা আমি দিয়ে দেবো। তারানাথ ও কিশোরী যখন ট্রেনে বসেছিলেন, ঠিক সেই সময়েই একজন অপরিচিত লোক এসে তাদের হাতে কাগজ মোড়া কি একটা দিয়ে গেলেন। তার নাম জিজ্ঞাসা করতে বললেন, অমরবাবু নামের এক ভদ্রলোক এটি পাঠিয়ে দিলেন। বললেন উনি নাকি আপনার পরিচিত। তারানাথের হাতে কাগজের মোড়কটি দিয়েই তিনি চলে গেলেন। তারানাথ মোড়কটি খুলতেই আশ্চর্য হয়ে গেলেন। মোড়কের ভেতর রয়েছে সেই প্রাচীন ব্রহ্মপুরাণ, যাতে তমোপিশাচ সাধনার উল্লেখ আছে। কিশোরী বলল, ঠাকুরমশাই, উনি বললেন অমরবাবু এটি পাঠিয়েছেন, তবে কি? তারানাথ মাথা নেড়ে বললেন, তুমি ঠিকই আন্দাজ করেছ কিশোরী।
এটি অমর জীবনী আমার জন্য পাঠিয়েছেন, আর আমার কোনো চিন্তা নেই। স্বয়ং ঈশ্বর আমার সাথে আছেন। নকুলের গ্রামের সীমানায় পৌঁছে তারানাথ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে রইলেন। একটা হালকা কালো ধোঁয়ার আস্তরণ যেন গ্রামটিকে ঢেকে রেখেছে। চোখ বুজে কিছু যেন অনুভব করলেন তিনি। একটা ধনাত্মক শক্তির আস্তরণ যেন গ্রামটিকে গ্রাস করে ফেলেছে। একটি পাখির ডাকও শোনা যাচ্ছে না। সূর্যের আলো সেই পর্দা ভেদ করে প্রাণপণে গ্রামে ঢোকার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। এই কথাগুলি কিশোরী আমাকে পরে বলেছিল, কারণ সেই সময় সেখানে আমি উপস্থিত ছিলাম না। তাদের দুজনকে একসঙ্গে দেখে নকুলচন্দ্র যেন প্রাণে বল ফিরে পায়। আনন্দে সে প্রায় কেঁদেই ফেলে। সে বলে, দাদা, তুমি এসেছো? আমার আর কোনো ভয় নেই। তারানাথের পায়ে মাথা নুইয়ে ষষ্ঠাঙ্গে নকুল ও তার স্ত্রীর সন্তানরা প্রণাম করল। কিশোরীকেও তারা প্রণাম করল। তারানাথ তাদের মাথায় হাত দিয়ে তাদের আশীর্বাদ করে আশ্বস্ত করলেন, কোনো ভয় নেই বাবা নকুল। আমি আপ্রাণ চেষ্টা করব তোমাকে আর তোমার গ্রামকে তমপিশাচের হাত থেকে মুক্ত করার। আর বাকিটা সর্বশক্তিমান আদি শক্তি মহামায়ার ইচ্ছা। আমি কাল থেকেই যজ্ঞে বসবো। তোমার ভাগ্য খুব ভালো বাবা। কাল শুক্লা চতুর্দশী, এবং কাল থেকে সৌরমণ্ডলে এক বিশেষ আভা বলয় নিয়ে সূর্যদেব অধিষ্ঠান করবেন, যেটা আমার সাধনাকে আরো উৎকৃষ্ট রূপ দেবে। প্রথম সপ্তাহের প্রতিদিন আমি মোট 7 বার যজ্ঞ করব। যজ্ঞের ষষ্ঠ দিনে কিশোরীর দুজন বন্ধু সপ্ত নদীর জল এনে দিলে আমি সেই যজ্ঞে এই জল নিক্ষেপ করে যজ্ঞের শুভ সমাপ্তি করব। তারানাথ ও কিশোরী নকুলের বাড়ি পৌঁছানোর একদিন পরই আমি সেই গ্রামে পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা করলাম। স্টেশনে পৌঁছে ট্রেনে উঠে আরাম করে বসলাম। সিগন্যাল দিলে ট্রেন ছাড়লো, এবং তৎক্ষণাৎ একটা কথা মনে পড়ে আমার বুকটা ভয়ে কেঁপে উঠল। আসার সময় তাড়াহুড়োতে আমি তারানাথের সেই মন্ত্রপুত তাবিজটা নিয়ে আসতে ভুলে গেছি। এখন গ্রামে ঢোকার মুখে বা গ্রামে পৌঁছে যদি কোনো বিপদ হয়। মনে মনে ঈশ্বরকে স্মরণ করলাম। আমি যখন গ্রামের সীমানায় পৌঁছালাম তখন দেখলাম কিশোরী ও তারানাথ আমাকে স্টেশন থেকে নিতে এসেছে। তাদের উভয়েরই গলায় দেখলাম একটা বিরাট কবচ ঝুলছে। তারানাথ তা এসে বললেন, খুব অবাক হলে তাই না? আমি বললাম, তা একটু হলাম বটে। তারানাথ বললেন, আমি খুব ভোরে একটা স্বপ্ন দেখলাম যে গ্রামের সীমানায় তোমার খুব বিপদ। তুমি আমাকে স্মরণ করছো। মনটা চঞ্চল হয়ে উঠল, তাই চলে এলাম। এই নাও, এই তারক ব্রহ্ম কবচটি ধারণ করো। এটা আমাদের গলায়ও আছে। আমি জানতাম তুমি আমার বাড়িতে রেখে আসা কবচটি আনতে ভুলে যাবে। আমার মনই বলছিল সেটা। আমি মাথা নিচু করে বললাম, একদম ঠিক বুঝেছেন ঠাকুর মশাই, আমি সত্যিই ভুলে গেছি। তারানাথ বললেন, এই জন্য ঈশ্বরই আজ আমাকে পাঠিয়ে দিলেন। তা না হলে হয়তো তোমার ঘোরতর বিপদ হতে পারত। এসো আমার সাথে। আমরা তিনজন নকুলের বাড়ি পৌঁছালাম। নকুল আমাদের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। কি সুন্দর তার বাড়ির পরিবেশ! নিয়ে কোনো উঠোন, সুন্দর একটি সবজি বাগান, পরিষ্কার পরিচ্ছন্ন গোয়াল ঘর, আর 2টি দুধেলা গাই। তার স্ত্রী নমিতা, একটি ছেলে ও একটি মেয়েও
আমাদের প্রণাম করলো। দেখলাম তারা সকলেই একটি সুখী পরিবারের অংশ। নকুল বলল, আপনারা আসার আগে আমরা হাসতে প্রায় ভুলে গিয়েছিলাম, এখন মনে অনেক বল পাচ্ছি। আমি দেখলাম তারানাথ তাদের সকলকেই তারক ব্রহ্ম কবচ পরিয়ে দিয়েছে। তোমার আর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই নকুল। আমি তোমার বাড়ি বন্ধন করে দিয়েছি, আর তোমাদের গলায় যে কবজ আছে সেটা উপেক্ষা করার ক্ষমতা তমপিশাচের নেই। এমনকি কোনো অশুভ শক্তিও তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমি তো মোটে একটা যজ্ঞের সমাপ্তি করলাম, আমাকে আরো 6টা যজ্ঞ করতে হবে। সেদিন দুপুরে নকুলের স্ত্রী নমিতা আমাদের জন্য নিজেদের সবজি বাগান থেকে আনা কুমড়োর ছক্কা, হাঁসের ডিমের ঝোল, কুমড়ো ফুলের বড়া আর মুগ ডালের সঙ্গে সাদা ধোঁয়া ওঠা বাসমতি চালের ভাত দিলেন। তারানাথকে খাওয়ার পথ জিজ্ঞাসা করলে তিনি বললেন, পিশাচ সাধনায় আমিষ খাওয়া চলে, তবে শেষ যজ্ঞটি হবে গৃহ শান্তির জন্য। সেদিন কিন্তু নিরামিষ পদ রেধো। খেতে খেতে তারানাথ বললেন, রান্নার আসল স্বাদ তো গ্রাম বাংলায়। শহরের ধোঁয়া ধুলো আর দূষণের মধ্যে খাদ্যের তৃপ্তিটাই যেন হারিয়ে যায়। সেদিন দুপুরে খাওয়া সেরে আমরা নকুলের বাড়ির সামনের একটা খোলা জায়গায় পায়চারি করতে লাগলাম। একটা অদ্ভুত নিস্তব্ধতা, গ্রামটাকে যেন গ্রাস করে আছে একটা অপশক্তি। আকাশ আজও মেঘাচ্ছন্ন, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বাতাসে কেমন যেন একটা গুমোট ভাব। একটা অদ্ভুত দৃশ্য দেখে ভয়ে কেঁপে উঠলাম। নকুলের বাড়ির কাজের মেয়েটি আমাদের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। কি রাগ সেই দৃষ্টিতে! চোখ দুটি যেন তার জ্বলজ্বল করছে, অথচ সেই চোখে যেন কোনো প্রাণ শক্তি নেই। তারানাথ হেসে বললেন, তুমি যা দেখেছো সেটা তমপিশাচের একটা ছায়া মাত্র। আমি অবাক হয়ে বললাম, ঠাকুর মশাই, তবে কি? তিনি হেসে বললেন, হ্যাঁ, নকুলের কাজের মেয়ের মধ্যে তমপিশাচের একটা ছায়া পড়েছে। আমি প্রথম দিন থেকেই দেখে বুঝতে পারছি। সেদিন রান্নাঘরে এক কোণে বসে কাঁচা মাছ খাচ্ছিল। বাড়ির লোকেদের বললে ভয় পাবে, তাই কিছু বলিনি। তবে ভয় নেই, ও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমাদের 6ষ্ঠ যজ্ঞের পর ওর দেহ তমপিশাচ মুক্ত হবে। ষষ্ঠ দিনে কিশোরীর দুই বন্ধু সপ্ত নদীর জল নিয়ে গ্রামের সীমানায় উপস্থিত হলো। তারানাথ ও কিশোরী দুজন গিয়ে সেই জল গ্রহণ করে তাদের বিদায় দিল। গ্রাম তখন বিপদমুক্ত হয়নি, তাই কিশোরীর সেই দুই বন্ধুকে গ্রামের মধ্যে আনা হলো না। তারানাথ ব্যাপারটা তাদের আগে থেকেই কিশোরীকে জানিয়ে দিতে বলেছিল, এবং সেই অনুসারেই গ্রামের সীমানায় পৌঁছে তারা সেখানকার স্থানীয় একটি লোককে খবরটি দিলে সে নকুলের বাড়ি এসে তা জানিয়ে যায়। ষষ্ঠ দিনের যজ্ঞের সময় গ্রামের আকাশে প্রচন্ড ঝড় ওঠে। বাতাস এত ভারী হয়ে ওঠে যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তখন নকুলের বাড়ির কাজের মেয়েটি বারান্দায় ঝাঁট দিচ্ছিল। হঠাৎ তার হাতের ঝাঁটাটি যজ্ঞকুণ্ডে নিক্ষেপ করে সে চিৎকার করে ওঠে। চিৎকার করতে করতে সে বলে, তোরা যজ্ঞ করতে এসেছিলি না? এনে এবার খুব ঘটা করে যজ্ঞ কর। তোরা কতদিন তাবিজ পরে থাকবি? আমি একদিন এই তাবিজগুলো খুলবই, আর সেদিন তোদের একটাকেও বেঁচে থাকতে দেব না। আমার অনেক শক্তির দরকার। তোদের শরীর থেকে এক একটা
আত্মা গ্রাস করে সেই শক্তি বৃদ্ধি করব আমি। তারানাথ প্রচন্ড রেগে যেন অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো তার দিকে। সে বলল, তোর মতো তুচ্ছ প্রাণীর আর সে ক্ষমতা হবে না। ভেবেছিলাম তোকে যজ্ঞ শেষ হওয়া পর্যন্ত কিছু বলবো না, কিন্তু এখন দেখছি আমি ভুল করেছি। তোকে প্রথম দিন থেকে শক্তিহীন করে দেওয়াটাই আমার দরকার ছিল। তবে এই নে। এই বলে তারানাথ সেই সপ্ত নদীর সেই মিশ্রিত জল হাতে নিয়ে তারক ব্রহ্ম জপ করে সেই জল নিক্ষেপ করলো কাজের মেয়েটির উপর। তৎক্ষণাৎ মেয়েটি চিৎকার করে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। নকুলের বউ তাকে ধরতে গেলে তারানাথ নিষেধ করে বললেন, ওকে এখন স্পর্শ করো না মা। ওর দেহ থেকে অশুভ শক্তি এখনো যায়নি। যজ্ঞ শেষ না হওয়া পর্যন্ত ওকে মাটিতেই পড়ে থাকতে দাও। তারানাথ পুনরায় যজ্ঞ প্রস্তুত করলো। একটানা 3 ঘন্টা যজ্ঞ করার পর তারানাথ 7টি কই মাছ, 7টি জব ডুমুরের পাতা এবং 7 টুকরো মুরগির মাংস যজ্ঞকুণ্ডে অর্পণ করলেন। তারানাথ আগে থেকেই তার বাম পাশে এগুলি রেখে দিয়েছিলেন। যজ্ঞকুণ্ডের সামনে তারানাথ একটি পিশাচ যন্ত্র অঙ্কন করেছিল। তার উপর তারানাথ তার ঝুলি থেকে কিছু জিনিস বার করে রাখলেন। একটা বাচ্চা ছেলের মরার খুলি, যেটার মধ্যে তারানাথ আগে থেকেই প্রেত জাগরণ করে রেখেছিলেন। খুলিটিকে মদ দিয়ে স্নান করালেন এবং কিছু মদ যজ্ঞকুণ্ডেও নিক্ষেপ করলেন। এরপর রাখলেন একটি আয়না এবং সেই আয়নার ওপর ক্ষেপান নামে একটি শব্দ লিখলেন। তারানাথ আমাদের উদ্দেশ্যে বললেন, দেখো, আমরা পিশাচ জগতের সাথে সরাসরি যোগাযোগ করতে পারি না। এর জন্য চাই একটি মাধ্যম, আর সেই মাধ্যম হচ্ছে বাচ্চা ছেলেটি, অর্থাৎ যার খুলি এটি। শিশুরা নিষ্পাপ হয়, তাই তাদের খুলি সাধনার মাধ্যম হিসাবে ব্যবহার করা হয়। সেই আয়নার উপর আরো রাখলেন ময়ূরের পালক, একটি পান পাতা আর রাখলেন জুঁই ফুলের একটি মালা। তারানাথ বললেন, 2 ফুল পিশাচকে ভীষণভাবে আকৃষ্ট করে, তাই সে সাধকের কাছে আসতে বাধ্য। একটা মোমবাতি যজ্ঞের শুরু থেকে জ্বলছিল। তারানাথ মন্ত্র বলতে আরম্ভ করলো। খং 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 খেপান হই 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 পিশাচ দর্শায় দর্শায় রা 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 কৃপান কুরুষট। একটা কালো মেঘের গোলা পাক খেতে খেতে এবার নকুলের বাড়ির আশপাশটা যেন মুহূর্তের মধ্যে গিলে ফেলল। এবার আমরা দেখলাম কতগুলো চিল আর শকুন প্রচন্ড আওয়াজ করতে করতে নকুলের বাড়ির উপরের আকাশ যেন ছিঁড়ে ফেলছে। একটা গা বমি করে ওঠা তীব্র আষ্টে গন্ধ যেন বাড়ির পরিবেশটাকে ভারী করে ফেলেছে। তারানাথ চিৎকার করে বললেন, বিভূতি, কিশোরী, তোমরা তাড়াতাড়ি বাড়ির সকলকে নিয়ে ঘরের ভেতরে গিয়ে দরজা জানলা বন্ধ করে দাও। গোয়াল ঘরের দরজাটাও তাড়াতাড়ি বন্ধ করে দাও। আমরা তাই করলাম। তারানাথ ক্রমাগত মন্ত্র বলতে লাগলো এবং সেই মন্ত্রের উচ্চারণ এত তীব্র ছিল যে বন্ধ ঘরের মধ্যে থেকেও আমরা শুনতে পাচ্ছিলাম। প্রায় আধা ঘন্টা মন্ত্রপাঠের পর একটা বিকট কণ্ঠস্বর শুনতে পেলাম। সেটা এতটাই অমানসিক কণ্ঠস্বর ছিল যে আমি আর কিশোরী ছাড়া বাড়ির সকলেই প্রায় কেঁদে উঠলেন। তারানাথ চিৎকার করে বললেন, তুই এই গ্রাম থেকে এই মুহূর্তে চলে যা। তোর শক্তি বৃদ্ধির জন্য এটা উপযুক্ত স্থান নয়। এই অসহায় মানুষগুলো তোর কি ক্ষতি করেছে? একটা অমানুষিক কণ্ঠে একজন বলল, গ্রামের মানুষ আমার কোনো ক্ষতি না করলেও গ্রামের এই সব অসহায় মানুষের আত্মাগুলো আমার শক্তি বৃদ্ধিতে সহায়ক হবে। এই গ্রামে অনেক অন্য মানুষেরা জন্ম নিয়েছিলেন। এই গ্রাম শুধু পবিত্র নয়, এই গ্রামে জন্ম নেওয়া মানুষ
মানুষগুলো অত্যন্ত সৎ, বিশেষ করে শিশুরা। তাই এই গ্রামের এক একটি সৎ মানুষের তথা শিশুদের আত্মা আমার শক্তিকে বহু গুণ বাড়িয়ে তুলতে পারে। যেখানে অন্ধকার, অসৎ মানুষ, যেখানে হিংসা, সেখানে আমার বাস। কিন্তু গ্রামের সহজ সরল সৎ মানুষগুলোর পূর্ণ আত্মা, বিশেষ করে ছোট ছোট শিশুদের নিষ্পাপ আত্মা আমার শক্তিকে বৃদ্ধি করে। তাই তো আমার প্রয়োজন সেই সব কুচি আত্মাদের। তুই নিজের প্রাণ নিয়ে এখানে তৈরি, এখন প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পারবি তো? তারানাথ চিৎকার করে বললেন, সেটা দেখা যাক, শুভ শক্তির জয় না তোর অপশক্তির। এই বলে তারানাথ মন্ত্রপাঠ করতে করতে একটা ছোট্ট ত্রিশূল সেই কালো ধোঁয়া লক্ষ্য করে ছুঁড়ে দিলেন। মুহূর্তের মধ্যে আকাশ পাতাল কাঁপানো একটা চিৎকার। তারপর সব শান্ত। আমরা তারানাথের আদেশে বাইরে এলাম। তারানাথকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল। দুপুরের বারবেলা থেকে সাধনা চলছিল। তখন সন্ধে হয়। তারানাথ ধীর কণ্ঠে বলল, বিপদ কেটে গিয়েছে, কাল শেষ যজ্ঞ হবে সকালে। তোমরা রাতে আহার করে সকাল সকাল শুয়ে পড়ো। সারাদিন খুব ধকল গেছে প্রত্যেকের। আমাকে 1 ঘটি দুধ দিও, আমি রাতে আর বিশেষ কিছু খাবো না। সকালে সপ্তম যজ্ঞ সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। নকুলের কাজের মেয়েটি আগের দিন যথাসময়ে জ্ঞান ফিরে পায় এবং সে নিজের বাড়ি ফিরে যায়। আজ সে স্নান করে তারানাথের জন্য প্রণামী স্বরূপ কিছু ফল নিয়ে এসেছে। তারানাথকে সে ষষ্ঠাঙ্গে প্রণাম করে। সপ্তম যজ্ঞ শান্তি সস্তয়ন যজ্ঞ। এটা মূলত গৃহ শান্তির জন্য করা। যজ্ঞ শেষে একটা ঘটিতে মন্ত্রপুত জল নকুলের হাতে দিয়ে তারানাথ বললেন, এই নাও, জলটি সারা বাড়ির আনাচে কানাচে ছিটিয়ে দাও। আর একটা মাটির কলসিতে জল দিয়ে বললেন, এটা গ্রামের সীমানা ছিটিয়ে দিও, তাহলে ভবিষ্যতে আর কোনো অপশক্তি গ্রামে প্রবেশ করতে পারবে না। সেদিন আমরা সকলে দুপুরের খাবার খেয়ে সন্ধে পর্যন্ত বিশ্রাম নিলাম। রাতে খাবার খেতে খেতে কিশোরী তারানাথকে জিজ্ঞাসা করলো, ঠাকুমশাই, গ্রামের ওই বাচ্চাগুলো মারা যাওয়ার সময় হাঁ করে কেন থাকতো? তারানাথ হেসে বললেন, মৃত্যুর পর আমাদের আত্মা মুখের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে আসে। এক্ষেত্রে তম পিশাচের শক্তি বৃদ্ধির জন্য খাদ্য ছিল সেই আত্মা, যা মুখের মাধ্যমে বেরিয়ে আসতো, আর তম পিশাচ সেই মুহূর্তে সেটা গ্রাস করত। এবার তারানাথ নকুলকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা নকুল, একটা কথা আমি বুঝতে পারছি না। কি ঠাকুরমশাই? তারানাথ আবার বললেন, তুমি বললে যে গ্রামের কেউ গ্রামের বাইরে বের হতে পারছে না, তবে তোমার লেখা চিঠি কি করে গ্রামের বাইরে পৌঁছলো? আসলে চিঠিতে আমি আমার ঠিকানাটা লিখে একজনের হাতে দিই। সেই মহানুভবী ঈশ্বরের কাছে সেই চিঠি পৌঁছে দেয়। কিন্তু কি করে তিনি এ বিপদের মধ্যে আমার বাড়ি এলেন এবং কি করেই বা তিনি সুরক্ষিত থেকে গ্রামের বাইরে গিয়ে সেই চিঠি কিশোরীকে পৌঁছে দেন, তা আমি নিজেও বুঝতে পারছি না। একদিন সন্ধ্যাবেলা দাওয়ায় বসে ঈশ্বরের নাম করছি, হঠাৎ একজন সুদর্শন যুবক এসে বললেন, আমি ভীমগাঁয়ের বাসিন্দা, আপনাদের ভদ্রাসনে রাত্রিবাস করতে চাই। আমি তাকে বললাম যে আমাদের গ্রামে ঘোরতর বিপদ এবং তারও বিপদ হতে পারে, কিন্তু সে কিছুই শুনল না। অদ্ভুত কথা কি জানেন,
ওনাকে অন্তর্গৃহে শোবার ব্যবস্থা করতে গেলে উনি বললেন যে তার প্রয়োজন নেই, তিনি গোয়াল ঘরে শোবেন এবং রাতে কেবল এক বাটি দুধ কিছু খই খাবেন। আরও একটা আশ্চর্য কথা হলো, উনি বললেন উনি নাকি গোয়াল ঘরে শুয়ে স্বপ্ন দেখতে চান। আমার মন এমনিতেই ভালো ছিল না, তাই আমি আর কথা বাড়ালাম না। আমি তার কথা মতো কাজ করলাম। সকালে আমার গৃহত্যাগ করার সময় উনি বললেন যে উনি কলকাতা যাচ্ছেন এবং সেখানে কিছু প্রয়োজন হলে আমি যেন তার হাতে দিয়ে দিই, তিনি যথাস্থানে পৌঁছে দেবেন। আমি যেন আকাশের চাঁদ পেলাম। গ্রামের বাইরে কারো সাথে যোগাযোগ করে উঠতে পারছিলাম না। ঘরে পোস্টকার্ড রাখা ছিল, ওনাকে বসতে বলে আমি কিশোরের উদ্দেশ্যে চিঠি ও ঠিকানা লিখে দিই। ওনার নাম কি অমর জীবন বলেছিলেন? হ্যাঁ, একদম ঠিক। কিন্তু আপনি কি করে জানলেন ঠাকুর মশাই? উনি আমার পূর্ব পরিচিতই বটে। এরপর আমি, কিশোরী ও তারানাথ তিনজনেই অমর জীবনের উদ্দেশ্যে কপালে হাত দিয়ে প্রণাম করলাম। আজ আকাশে আর কালো মেঘ নেই, ঝকঝকে রোদে চারিদিক ঝলমল করছে। গ্রাম যেন তার রূপ আবার ফিরে পেয়েছে। গ্রামে তারানাথের খবরটা রটে গেছে। তারানাথকে প্রণাম করতে তাই দলে দলে গ্রামবাসীরা আসছে। পাখিদের কোলাহলে গ্রামের পরিবেশ আবার মুখরিত। স্তব্ধ হয়ে যাওয়া গ্রাম্য জীবন আবার জীবনে নতুন ছন্দে জেগে উঠেছে।